কানিজ, কি অবস্থা, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার। আদাব। ওয়ালাইকুম আসসালাম। কানিজ, কি অবস্থা, আপনি কেমন আছেন? কানিজ ফাতেমা, কথা শোনা যাচ্ছে? ভালো আছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আদাব স্যার। আদাব। কেমন আছেন আপনারা সবাই? ভালো স্যার। হ্যাঁ, আচ্ছা। আবু সুফিয়ান আলিফ ও আসছে ক্লাসে? হ্যাঁ স্যার, আসবে, সবকিছু নিচে আমার থেকে আসবে। হ্যাঁ, ঠিক আছে। এই বেচারা পরিচয় দিয়ে তো বিপদে পড়ছে। ওর বড় ভাই হচ্ছে আমার ফ্রেন্ড, বুঝছেন? ওর বড় ভাই হচ্ছে আমার ফ্রেন্ড। যাক, এখন থেকে ক্লাস রেগুলার করলেই হয়েছে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা শাহজাদি, কি প্রবলেম হয়েছিল একটু বলেন তো? একটা দেখতে গিয়ে আরেকটা দেখে ফেলছিলেন? না স্যার, আমি অ্যাকচুয়ালি ওকে ফিনান্সের কোডটা দিতেছিলাম, হঠাৎ করে দেখি কি যে প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্ট ওটা আপলোড হয়েছে, কিন্তু ইংলিশ এইজন্যই আর দেখি আমার ফিনান্স ক্লাস শুরু সেম করতে ভাবে ছিল। দেরি হলো। আমিও আবার কনফিউজড হয়ে গেলাম। আমি ক্লাস সাথে সাথে আবার খুলে দেখলাম আসলে না, কি আমি হলো। মানে পুরো সেম ছিল, কোশ্চেনটা তো মানে একই রকম ছিল, আমি ভাবছি আবার তানজিম ইংলিশটা আপলোড তানজিম করে দিই। তানজিম আসছে? তানজিম আসছে স্যার। কোথায়? তানজিম কই? হ্যালো। তানজিম নাইম, তানজিম নাইম কই? জি স্যার। কোথায়? আমি তো আফিফা হামিদাকে পেলাম। আচ্ছা নাইম, আপনি যে আমাকে পাঠাইলেন লিংকটা, আমি দেখলাম। আমার এখানে আসলে শো করতেছে না। আমার এখানে শো করতেছে না। আমি কিছুক্ষণ ধরে ট্রাই করলাম। ওই মানে আমার সেটিংসে এই অপশনগুলি নাই। এর হচ্ছে অবস্থা। স্যার তাহলে আরেকটা লিংক পাঠাবো। আচ্ছা, আরেকটা লিংক পাঠালে সবচেয়ে ভালো হয়। আমি স্ক্রিন শেয়ার করব, আপনি তখন আমাকে বললে তাহলে আমি সাথে সাথে করে নিলাম। বুঝা গিয়েছে? স্যার তাহলে ক্লাসের পরে দেখি। হ্যাঁ হ্যাঁ, ক্লাসের পরে তখন আমরা আবার বসবো তখন। আচ্ছা ঠিক আছে। তানজিমের কলেজ কোনটা ছিল তানজিম? স্যার হরগঙ্গা কলেজ। মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ। আচ্ছা আচ্ছা। জি স্যার। স্কুল? স্কুল স্কুল মুন্সিগঞ্জ, বিনোদপুর হাই স্কুল। বিনোদপুর। আপনি কি মুন্সিগঞ্জ থাকেন? জি স্যার। আচ্ছা। আপনার বেস্ট ফ্রেন্ড মানে ফ্রেন্ড আছে কয়জন আপনার সারাউন্ডিংসে? অনেকেই। কয়জন? আপনার ফেসবুকে ফ্রেন্ডের সংখ্যা কয়জন? যেমন আমার খুব কম ফ্রেন্ডের সংখ্যা। ফেসবুক ফেসবুক 60 জন। ফ্রেন্ডে আমার কত? 60 জন। আচ্ছা, আপনি আর আমি কাছাকাছি আছি। স্যার আপনি আর আমি কাছাকাছি স্যার আছি। খালি ছাড়া। হ্যাঁ, আমিও মানে আমার এখন স্টুডেন্ট হওয়াতে কিছু বাড়ছে। আমি আগে স্টুডেন্টদের খুব বেশি নিতাম না। এখন আমার স্টুডেন্টরা অ্যাড হয়ে তারপরে সংখ্যাটা একটু বাড়ছে। মজার ব্যাপার হচ্ছে আমার মানে জি আমি স্যার। আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি আমি যখন এমবিএ তে পড়ি, তখন আমার হ্যাঁ, আন্ডারগ্রেড লাইফে কোনো মানে আমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল না। আমি এমবিএ তে ভর্তি হওয়ার কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডও বলতে পারেন, আবার বড় ভাইও বলতে পারেন, তো ওনাকে আমি ওনার বাসায় যা পড়াতাম। উনি তখন আমাকে একসাথেই কোচিং করতাম, কোচিং এর পরে গ্রুপ স্টাডি যেটা বলতে পারেন, গ্রুপ স্টাডি করতাম ওনার জি বাসায়। হ্যাঁ, খুব ভালো ভালো খাওয়াতো, এই জন্য আমি মানে আমরা কয়েকজনে ওনার বাসায় যে আস্তানা করতাম। জি স্যার। উনি আমার বাবা মার একমাত্র সন্তান ছিলেন, খুব বড় লোকের পোলাপান ছিল, তো তো পড়াও হইতো। যাই হোক, আমার লাভ হয়েছে, আমার ওইটা করাতে আমার দুইটা ভালো জায়গায় চান্স হয়ে গেছে। উনি তখন আমাকে জোর করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে আমি যখন এমবিএ কমপ্লিট করার পরেও আমার ফেসবুক ফ্রেন্ড ছিল 15 জন, 15-20 জনের। আমি তখন ফেসবুক চালাতে পারতাম না, ইনফ্যাক্ট এখনো পারি না। এখনো যে খুব ভালো পারি তা না, এখনো আমি 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 ফেসবুকটা ইউজ করি মূলত আমার লেখালেখির কাজে। তানজিম, আপনাদের মধ্যে আইটির কাজে মোটামুটি ভালো, মোটামুটি ভালো। আচ্ছা, মামুনের কি অবস্থা? মামুন তো সুন্দর চেয়ারে বসছে। মামুন, জি স্যার। আপনার চেয়ারটা সুন্দর দেখতেছি। জি স্যার, থ্যাংক ইউ। খেয়াল করছেন? হ্যাঁ, একদম পীর শাহজাদারা যে সমস্ত চেয়ারে বসে ওই সমস্ত। রাজকীয় চেয়ার। হ্যাঁ হ্যাঁ, রাজকীয় চেয়ার। আচ্ছা, আপনারা আমি গুগল ক্লাসরুমে আপনাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিয়েছি, আপনারা তো দেখেছেন না? জি স্যার, দেখছি।
জি স্যার। আচ্ছা, অলরেডি কি আপনারা কাজ করা শুরু করে দিয়েছেন? হ্যাঁ স্যার, শুরু করছি, কিন্তু স্যার একটা কথা ছিল। বলেন। স্যার ফার্স্ট অফ অল একটা কথা বললেন, এই যে স্যার সিমের রহমানের ফোন চুরি হয়ে গেছে, ও এখন ঢুকতে পারতেছে না কোনো কিছুতে। কিছুক্ষণ আগের ঘটনা আমাকে বলছে জাস্ট কোনো রকম। উফ, সব জায়গায় চুরির ঘটনাটা বেড়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ওর ফোন বাসা দিয়েই থেকে কেন ঢুকতে হবে? ও ফোন দিয়ে কেন? ল্যাপটপ দিয়ে কখনো করে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ও ট্রাই করতেছে ল্যাপটপ দিয়ে ঢোকার জন্য, ওকে বলছি তুমি অন্তত ঢুকো। আর স্যার হচ্ছে আমাদের যে স্যার অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশনটা দিছেন, আমরা অ্যাসাইনমেন্টটা করতে পারলাম, ঠিক আছে স্যার, এটা এমনিতেই একটু ঝামেলা বা সহজ, বা অনেকের আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে, কিন্তু স্যার প্রেজেন্টেশনটা ম্যাথের উপর দিছেন স্যার, এটা কি একটু টপিকটা চেঞ্জ করে দেওয়া যায়? না, যে অ্যাসাইনমেন্ট সেটাই প্রেজেন্টেশন। কারণ আপনাদের এই অ্যাসাইনমেন্টের একটা কপি আপনাদের এখানে পাঠাইতে হয়েছে, আর একটা কপি আমার ডিপার্টমেন্ট অফিসে পাঠাইতে হয়েছে। কথা কি বোঝা গেছে? একটা কপি আপনাদের এই গুগল ক্লাসরুমে দিয়েছে, আর একটা কপি আমাকে ডিপার্টমেন্ট অফিসে পাঠানো গিয়েছে। হ্যাঁ, আর আপনি যে জিনিসটা অ্যাসাইনমেন্ট করতে পারবেন সেটা আপনি প্রেজেন্টও করতে পারবেন। কথা কি বোঝা যাচ্ছে? সেটা আপনি স্যার আমরা প্রেজেন্টও তো করতে পারবেন। হ্যাঁ বলেন। এরকম ম্যাথ সিস্টেমে কোনো কিছু প্রেজেন্ট করি নাই। আচ্ছা, আপনি যখন বিয়ে করতে যাবেন তখনও জীবনে প্রথমবারই যাবেন। বিয়ের এক্সপেরিয়েন্স আপনি 5-7 বার নিবেন না, যদি আপনার দুর্ভাগ্য না হয়। লাইফে অনেক কিছুই আপনাকে প্রথমবার কোথাও না কোথাও থেকে স্টার্ট করতে হবে। এইটা খারাপ হলে বড় জোর আপনার একটা মিড টার্ম খারাপ হয়েছে, ঠিক না? এখন আপনার যদি চাকরির ইন্টারভিউ খারাপ হয় বা চাকরি পাওয়ার পরে তখন যখন আপনি ফাইন্যান্সের কোন একটা স্টেটমেন্ট প্রেজেন্ট করবেন, ফাইন্যান্সের কোর্স যেহেতু করতে আসছেন, আপনাকে ম্যাথমেটিক্যাল রিলেটেড টার্মস গুলি আপনাকে প্রেজেন্ট করতে হবে। আপনি যদি ম্যানেজমেন্ট বা মার্কেটিং কোর্স করতে যাইতেন তখন হচ্ছে ভিন্ন কথা, ঠিক আছে ম্যানেজমেন্ট মার্কেটিং কোর্সে আমার ম্যাথমেটিক্যাল পোরশন কম, আমি ওইটা প্রেজেন্টেশন অ্যাভয়েড করতে পারলাম, ম্যাথমেটিক্যাল পোরশন অ্যাভয়েড করতে পারলাম। কিন্তু ফাইন্যান্স যখন আপনি করতে আসছেন তখন আপনাকে ডেটা নিয়ে কাজ করতে হবে, টাকা পয়সা এগুলি নিয়ে কাজ করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো বাট আপনি যদি স্বীকার করতে এসে ভাগ দেখা ভয় পান, তাহলে কি আপনি ভাগ স্বীকার করতে পারবেন? না স্যার। সিম্পল জিনিস, আপনি ফাইন্যান্স করতে আসছেন, এখন যদি ম্যাথ দেখা ভয় পান তাহলে তো ফাইন্যান্স করা যাবে না। হ্যাঁ স্যার, কিন্তু স্যার আমরা একটা স্লাইড আকারে কিভাবে করব এই ম্যাথগুলা, এটাই প্রবলেম স্যার শুধু। হ্যাঁ, স্লাইড আকারে কিভাবে করবেন এটা হচ্ছে কথা। আচ্ছা, স্লাইড আকারে করবেন হচ্ছে প্রথমে আপনি যে টেবিলটা করবেন, আবার কথাটা শুনেন, যে টেবিলটা করবেন প্রথমে মনে করেন আপনি কি করলেন, হরাইজন্টাল অ্যানালিসিস করবেন, ঠিক না? হরাইজন্টাল অ্যানালিসিসের আপনি যে একটা চার্ট করবেন না, একটা টেবিল করবেন না, জি স্যার। একটা টেবিল করেই তো করবেন, ওই টেবিলটাই কাট করে আইনা কপি করে আইনা পেস্ট করে দিবেন। তারপর সেই যে টেবিলটা আপনি ক্যালকুলেশন করছেন ওই ক্যালকুলেশনটা আপনি আমাকে বুঝিয়ে দিবেন। ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন তো আরো ইজি, থিওরিটিক্যাল প্রেজেন্টেশন কঠিন, ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন তো আরো ইজি। স্যার তখন দ্যাট আমি মিন্স আমরা আপনাকে ম্যাথটাকে জিজ্ঞাসা বুঝাই করব, ম্যাথটাকে বুঝিয়ে দিবেন, তখন আমি আপনাকে বলবো আচ্ছা হরাইজন্টাল অ্যানালিসিস যে করছেন, হরাইজন্টাল অ্যানালিসিস কি, এই ক্যালকুলেশনটা কিভাবে বের করছেন, ওই ক্যালকুলেশনটা কিভাবে বের করছেন, আচ্ছা এখানে কোন জিনিসটার এফেক্ট বেশি, হ্যাঁ কস্ট অফ গুডস সোল্ড বেশি হলো, কেন বেশি হলো, আমি আপনাকে তখন জিজ্ঞাসা করবো আচ্ছা ক্যাশের পরিমাণ যে বেড়ে গেল কেন বেড়ে গেল। কথা কি বোঝা যাচ্ছে? এরকম টুকটাক কোশ্চেন আমি অ্যান্সারগুলো কি আপনাকে স্যার করতে ইংলিশে পারি। বলতে হবে নাকি বাংলায় বললে হবে? আপনার কোর্স হচ্ছে ইংলিশে, বাংলায় কিভাবে বলবেন? আপনার কোর্স হচ্ছে ইংলিশে, আপনি বাংলায় কিভাবে বলবেন? একটু খেয়াল করে দেখেন, আপনাদের এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার, ঠিক না? জি স্যার। সেকেন্ড সেমিস্টার, খেয়াল করে দেখেন আপনি অলরেডি, আমি যদি বলি স্কুলে 10 বছর পড়ছেন, 10 বছর পড়ছেন না, ক্লাস 1 থেকে 10, জি স্যার। মেট্রিক দিতে আরো 1 বছর, 11 বছর, আমি প্লে নার্সারি বাদ দিলাম, 11 বছর। ইন্টারমিডিয়েটে পড়ছেন কয় বছর? 2 বছর। 2 বছর। 2 বছর, তাহলে 11 আর 2 কয় বছর? 13। 13 বছর। আচ্ছা ফাইন। এবার ইউনিভার্সিটিতে পড়তেছেন বা এই ইন্টারমিডিয়েট পাস করার পর থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আসতে আসতে প্রায় 1 বছর হয়ে গেছে না? 1.5 বছর। 1.5 বছর, আমি 1 বছর দিলাম, তা 13 আর 1 কত বছর? 14। 14 বছর হয়ে গেছে, আপনি এখনো একটা প্রেজেন্টেশন দিতে ভয় পাচ্ছেন, শরম পাচ্ছেন, মানুষ শুনলে কি বলবে, ঠিক না? আমি তো পারি না, মানুষ শুনলে তো হাসবে, হ্যাঁ আমি কই মুখ লোগাবো, এরকম একটা অ্যাটিটিউড আপনার ভিতরে চলে আসছে 14 বছরে।
আগামী 14 বছরও আপনি শিখতে পারবেন না যদি আপনি শুরু না করেন, আর এই ভয় যদি আপনার ভিতরে রাখা দেন। স্যার যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন স্যার, এই অ্যাসাইনমেন্টে আবার প্রেজেন্টেশন আকারে করব, তাই না? জি জি জি। স্যার আমার একটু টাফ কথা হয়ে যায় না ম্যাথ? হ্যাঁ, কোনটা? ম্যাথ স্যার প্রেজেন্টেশন স্যার একটু স্যার। ম্যাথ প্রেজেন্টেশন বুঝি নাই। স্যার ম্যাথ প্রেজেন্টেশনটা একটু স্যার হার্ড হয়ে যায় না স্যার, কিভাবে কি হ্যাঁ করব? হার্ডই তো। আপনি তো 2-3 তে পড়েন না, আপনি তো একটু টাফ জিনিস নিয়ে এখন কাজ করবেন। আপনি কি 2-3 তে পড়েন, 5-6 এ পড়েন? আপনাকে আমি সোজা সোজা জিনিস দিব, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার পড়াবো, ওইটা তো আপনি আশা করতে পারেন না আমার কাছে। হ্যাঁ, এখন এই আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এই সমস্ত পড়া তো আর এই বয়সের জন্য না। এই বয়সে আমি আপনাদেরকে যেগুলি পড়াবো, হ্যাঁ এই বয়সে আমি আপনাদেরকে যেগুলি পড়াবো এগুলি পড়ে আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা বড় চেয়ার হোল্ড করবেন, একটা ব্যাংকে একটা বড় চেয়ার হোল্ড করবেন, এটা গভর্নমেন্ট অফিসে একটা বড় চেয়ার হোল্ড করবেন, ঠিক না? ওই চেয়ারটা হোল্ড করার জন্য আপনার স্কিল যেটা লাগবে সেটা কঠিন কঠিন জিনিস নিয়ে ডিল করতে হবে। ওইটা আতা গাছে তোতা পাখি যদি হয় তাইলেও চেয়ার হোল্ড করতে পারবেন, কারণ বড় কোম্পানিতে পিয়নের জন্য কিন্তু একটা চেয়ার থাকে, থাকে না? আমি তো চাই না আপনারা কেউ পিয়নের চেয়ারে যায় বসেন। পিয়নের চেয়ারে বসতে আপনাকে বেশি কিছু লাগবে না, একটা বন্দুক নিয়ে খাড়ায় থাকলে চলে, আর এক 2-4টা চায়ের কাপ নিয়ে দৌড়াদৌড়ি করতে পারলেই চলে। তা আমি এত সোজা স্কিল আপনাদের জন্য চাই না। আমি চাই আপনি আরেকটু বড় লেভেলের কাজ করেন, সো দ্যাট আপনি আরেকটু বড় চেয়ারটা যায় হোল্ড করতে পারেন। কথা কি বোঝা যাচ্ছে? বাসায় জি এত স্যার। দামি চেয়ারে বসবেন, অফিসে যায় যদি টুলে বসতে হয় তাহলে তো বিপদ। আপনি তো বসতে পারবেন না, আপনি তো বসতে পারবেন না। সো এখান থেকে আপনাকে একটু দামি দামি বা একটু কঠিন জিনিসটা ডিল করে শিখতে হবে। আপনাকে খুব ভালো করতে হবে সেটা আমি বলতেছি না, আপনাকে খুব ভালো করতে হবে, এক্সট্রিম লেভেলে ভালো করতে হবে সেটা আমি বলতেছি না, ঠিক আছে? আমি একজন থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার লেভেল স্টুডেন্টের কাছ থেকে যে জিনিসটা চাইবো সেটা আমি আপনার কাছ থেকে এক্সপেক্ট করব না, কিন্তু আপনার লেভেলে অ্যাটলিস্ট যতটুকু হওয়া দরকার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো আমি আপনার কাছে চাইতে পারি। খেয়াল করেন, আপনাকে দিয়েছি আমি কয় বছর, 2 বছর একটা কোম্পানির। আমার ইন্টার্ন রিপোর্টে আমি দিয়েছি 5 বছর 5টা কোম্পানি, দেখাইছি না আপনাদেরকে যে রিপোর্টটা? জি স্যার। 5 বছর 5টা কোম্পানি। সে কিন্তু আর আপনার মতো হাতে ধরে ধরে করতে পারবে না, তাকে এক্সেলে করতে হবে। আমি কিন্তু এখনো আপনাকে এক্সেলের কাজ দেই নাই, আপনাকে আস্তে 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 আমি এখন সবেমাত্র জিনিসটার সাথে আপনাকে পরিচয় করাচ্ছি। আমরা তো স্যার এত সহজে পারবো না স্যার। শুনেন, পারবো না বলতে কোনো কথা নাই, পারবেন না কেন? আপনার মতো আরেকজন তো পারতেছে, আপনার মতো আরেকজন তো পারতেছে, আপনি পারবেন না কেন? আপনি যখন বলবেন পারবো না, তা আমি বলবো যে ঠিক আছে, আপনার তাহলে দরকার নাই, আপনার তাহলে দরকার নাই, আপনি অন্য দিকে চেষ্টা করেন। সিম্পল জিনিস। কারণ যে পারে আমার এখানে তার চাকরি হবে, আরেকজনের হবে না, শেষ। আপনি আপনার মানসিকতাটা ওই লেভেলে রাখেন না যে আমি পারবো না, আপনি মানসিকতাটা রাখবেন ওই লেভেলে যে আমি পারবো না কেন, আরেকজন যদি পারে আমি কেন পারবো না? সে ভাত খায়, আমি কি ঘাস খাই? কথা কি বোঝা যাচ্ছে? সিম্পল জিনিস। আপনার মতো আরেকজন যদি পারে তাহলে আপনিও পারবেন, কনফিডেন্সটা প্রথম থাকতে হবে, তারপর আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমিও পারতাম না কোনো এক সময়, আমিও পারতাম না, সিম্পল জিনিস ভাই, আমিও পারতাম না। আমি নর্থ সাউথে যখন পড়ি তখন আমার স্মার্টফোন চালানোর মতো সাহসই ছিল না, স্মার্টফোন চালানোর মতো সাহসই ছিল না, আমি চালাতে পারবো না এই ভয়ে স্মার্টফোন কিনি নাই। বাট খেয়াল করেন, যখন আমি সাহস করে প্রয়োজনের তাগিদে কিনতে হয়েছে, আমি কিন্তু শিখে গেছি, আমি কিন্তু শিখে গেছি। আমি মানে অ্যানালিটিক্যাল মানে অ্যানালিসিসের কাজ পারতাম না, সত্যিই পারতাম না। আমি যখন আন্ডার গ্রেডে পড়তাম আমি পারতাম না, আমার এর কাছে যাইতে হতো, ওর কাছে যাইতে হতো। আমি থিওরিটিক্যাল পার্টটা সুন্দর করে দিতাম, প্রেজেন্টেশনের দায়িত্ব আমি নিয়ে নিতাম, আমার প্রেজেন্টেশন স্কিল খুব ভালো ছিল, আমি প্রেজেন্টেশন খুব ভালো করতে পারতাম। থিওরিটিক্যাল পার্টটা আমি সেরকম লিখতে পারতাম, কিন্তু আমি অ্যানালিটিক্যাল পার্ট পারতাম না। আমার স্ট্র্যাটেজি ছিল চলতা হ্যাঁ, চলতেছে তো, গ্রেড ভালো পাইতেছি, কাজ তো চলতেছে। কিন্তু খেয়াল করে দেখেন, এই চলতা হ্যাঁ করতে 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 আমি আন্ডার গ্রেড পর্যন্ত তো পার হয়ে গেছি, কিন্তু আমি অ্যানালিসিসের কাজ কিন্তু শিখি নাই। যখন চাকরি ক্ষেত্রে আসছি তখন তো আমার অ্যানালিটিক্যাল মানে অ্যানালিসিসের কাজ করতে হবে। এখন যে আমি বলি যে আমি অ্যানালিসিসের কাজ শিখি নাই, আমি অ্যানালিসিসের কাজ পারি না, তাহলে তো সে আমার পরের দিনই লাথি মেরা বের করে দিবে, আমি যাব কোথায়? তখন আমি বাসায় বসে 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 ইউটিউব বলেন, এর কাছে বলেন, ওর কাছে বলেন, একটু একটু করতে করতে এখন আমি ঠিকই আল্লাহর রহমতে ভালো অ্যানালিসিসের কাজ করতে পারি। এবং এই কাজটা আমার এমবিএ তে যখন আমি পড়ি তখন আমি পুরোপুরি শিখে গেছি, পুরোপুরি শিখে গেছি। এমবিএ তে যে আমার রিপোর্টের জন্য কারো কাছে কোনো সাহায্যের দরকার হয়নি।
এইটা একদিনে আমি শিখি নাই। তা আপনার তো সবেমাত্র যাত্রা শুরু, আপনি এখন ভয় পাবেন কেন? আপনি কাজ করতে যাবেন, আটকায় যাবেন, আমাকে বলবেন, আমি আবার একটু হেল্প করব। আমার কাছ থেকে যখন বারবার বলা শেষ হয়ে আপনি একটু শরম পাচ্ছেন, আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে একটু হেল্প নেবেন। 10 জনের কাছ থেকে একটু একটু শিখতে শিখতে একটা পর্যায়ে যায় দেখবেন যে আপনার একটা বেস দাঁড়ায় গেছে, আপনি তখন অটোমেটিক্যালি পারবেন। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। বোঝা গেছে? কিন্তু আপনি যদি শুরুই না করেন, আমি তো পারবো না, এক্সেলের কাজ আছে এই সেমিস্টারে আপনি পারলেন না, আমি আপনাকে দিলাম না, আপনার কাজটা কি শেখা হয়েছে? না স্যার। খেয়াল করে দেখেন, না। আমি আপনাকে দেই নাই, বেসিক্যালি আমি কিন্তু আসলে আপনাকে উপকার করি নাই, আমি আপনাকে ক্ষতি করছি। আমি যদি এই সেমিস্টারে জোর করে আপনার উপরে চাপাইয়া দিতাম যে না আপনারা করতে হবে, যেমনে পারেন শিক্ষা পারেন, চেন থেকে পারেন শিক্ষা দিতে হবে, আমি আপনার 7 দিন সময় বাড়ায় দিলাম, ওই 7 দিন আপনি ঘুমান না ঘুমান, খায়া পারেন না খায়া পারেন, যেখান থেকে পারেন আপনি কিন্তু আমাকে শিক্ষা দিতেন। কিন্তু আমি আপনাকে দেই নাই। কেন দেই নাই? আচ্ছা ঠিক আছে, আর এখনো বাচ্চা পোলা পাইন, আর একটু বড় হোক এরপরে শিখবে, এরা আর একটু বড় হোক এরপরে শিখবে। নেক্সট সেমিস্টারে যখন আমি দিব, আপনার ভিতরে সে একই কথা আসবে, এক্সেলের কাজ তো করি নাই। তখন আপনি ব্লেম দিবেন আবার আমাকে, আগের কোন টিচার তো করায় নাই, আগের কোন টিচার তো করায় নাই। খেয়াল করেন, মানুষের ধর্ম পাল্টাইতে থাকে। বাবা মা যখন আপনার জন্য বিয়ে ঠিক করবে, হ্যাঁ আপনার পছন্দ হয় নাই, আপনি তখন কি বলেন যে এত তাড়াতাড়ি বিয়ে, আমার তো এখনো বিয়ের বয়সই হয় নাই। বাবা মা তখন আস্তে আস্তে বলে এই বয়সে এই কথা, ঠিক না? আবার আপনি যখন বিয়ে মানে আরো 10 বছর পরে যখন আপনি পছন্দ করে ফেলবেন, তখন সে বাবা মাই বলবে এত তাড়াতাড়ি বিয়ে এখন হয় নাই। তখন কিন্তু কিছু করার নাই, মানুষের এটা মানুষের ধর্ম। সিচুয়েশন অনুযায়ী তার ল্যাঙ্গুয়েজ বদলায়, তার ল্যাঙ্গুয়েজ বদলায় যায়। আপনি আজকের থেকে 5 সেমিস্টার পরেও যদি আপনি না ধরেন, আপনি ওই এক কথাই বলবেন আমি তো পারি না, আমাদের জন্য তো একটু কঠিন হয়ে যায়। বোঝা যাচ্ছে? জি স্যার। সো কাজ কাজ দিছি, কাজ করতে হবে। ক্লাসে পড়াইছি, আপনি বুঝছেন, এবার বাকিটা হচ্ছে আপনার ডেডিকেশন। আপনাদের মধ্য থেকে দেখবেন কেউ কেউ সেরকম লেভেলের কাজ করবে এবং অনেকে কাজ অর্ধেক আগায় ফেলছে। লেট মি ইনফর্ম ইউ, অনেকেই আপনাদের মধ্যে কাজ অর্ধেক আগায় ফেলছে। তাকে যদি আগামী 2 দিনের মধ্যে সাবমিট করতে বলি, সে 2 দিনের মধ্যে সাবমিট করে দিবে। এবং তাদের কাজ দেখে মনে হয়েছে আমি কাজটা সহজ দিয়ে ফেলছি, এটা আরেকটু টাফ কাজ দেওয়া দরকার ছিল। ট্রাস্ট মি, ট্রাস্ট মি। প্রত্যেকটা কাজ করে 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 সে কিন্তু যোগাযোগ করতেছে, আমাকে দেখাচ্ছে, কাজের আপডেট নিয়ে যাচ্ছে এবং তাদের কাজের লেভেল যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। সে কিন্তু আপনার লেভেলই। আমি কিন্তু কাকে প্লাস দিতে হবে আমার কিন্তু আইডিয়া হয়ে যাচ্ছে, কোর্সের অর্ধেক চলে যাচ্ছে। তো তাকে যখন আমি বেঞ্চমার্ক ধরবো, তার আপনার লেভেলটা কিন্তু তার থেকে আস্তে আস্তে নামা শুরু করবে। তখন আমি খুঁজবো যে তার বেঞ্চমার্ক যদি এ প্লাস হয়, তার থেকে আপনার ডেভিয়েশন কত, সি, সি প্লাস, বি মাইনাস নাকি এফ। কথা কি বোঝা যাচ্ছে? তো এখন কিন্তু আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, এখন আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তো আপনারা এখনো যদি প্রপারলি শুরু না করেন, শুরু করে দেন, শুরু করে দেন। আপনাদের মধ্যে অনেকেই আছে যথেষ্ট সিরিয়াস এবং যথেষ্ট লেভেলে সে কাজ শুরু করে দিছে, কাজ শুরু করে দিছে। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, আমরা রিস্ক এন্ড রিটার্নের ম্যাথ করিয়েছি লাস্ট ক্লাসে, ঠিক না? জি স্যার। জি স্যার। আচ্ছা আজকের ক্লাসে আমরা সিমিলার টাইপের আরেকটা ম্যাথ প্র্যাকটিস করব, সো দ্যাট এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে কি এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসবে, আসলে আপনি করতে পারেন। স্যার আপনার কথাটা শোনা যাচ্ছে না স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা যায়। জি স্যার, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাবে না কেন? স্যার আরেকটা কোশ্চেন ছিল, আমরা বলেন। পাওয়ার পয়েন্টে করতে গেলে হেডিং এ কি ওই জায়গার মধ্যে আমরা হরিজন্টাল দেন ভার্টিক্যাল ওইভাবে লিখবো না? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে। এটাই যদি বুঝতে আমার পারলাম না কাছে যে কোনো স্যার পাওয়ার পয়েন্ট স্লাইড থাকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। কার থেকে জানি ফ্যানের সাউন্ড আসতেছে, একটু মিউট করো। স্যার অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশনটা কেমন কিভাবে করবো স্যার, এটা আবার একটু দেখাইলে ভালো হতো।
বুঝি নাই। অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের মানে কিভাবে করব? হ্যাঁ, এটা লাস্ট ক্লাসে আমি বলে দিয়েছি, আপনি ক্লাসের ভিডিওটা আবার দেখবেন গুগল ক্লাসরুম থেকে। ওকে, ওকে স্যার। খেয়াল করে দেখেন, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দুইটা কোম্পানি আছে এখানে, কোম্পানি দুইটা স্টক আছে এখানে। স্টক দুইটা কি কি? Stock R and S. এন্ড স্টক এস। দেখা যাচ্ছে? জি দেখা স্যার। যাচ্ছে? আচ্ছা, আমি সিচুয়েশনগুলির নাম বলি নাই। লাস্ট ক্লাসে আমি সিচুয়েশনগুলির নাম বলে দিয়েছিলাম। আপনি সিচুয়েশনের নাম ধরতেও পারেন, নাও ধরতে পারেন, কিন্তু প্রবাবিলিটি গুলি আমি বলে দিয়েছি। 1 নাম্বার প্রবাবিলিটিতে কত পার্সেন্ট প্রবাবিলিটি আছে? 0.5. আচ্ছা, 0.5। তার মানে কত পার্সেন্ট এটা? -2%. 0.5 এটাকে যদি পার্সেন্টেজে করি কত পার্সেন্ট? 50%. 50%। 5%। কত পার্সেন্ট? 5। নো, 100 দিয়ে গুণ দাও। 100 দিয়ে গুণ করবেন 50%। আচ্ছা, 0.1 কে যদি পার্সেন্টেজে নেই কত পার্সেন্ট হবে? 100%. 10%। আচ্ছা, 0.40 কে যদি পার্সেন্টেজে নেই তাহলে কত পার্সেন্ট হবে? 40%। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এটা জি স্যার। কোশ্চেনে দেওয়া জি স্যার। আছে এতটুকু পর্যন্ত। আচ্ছা, এবার প্রথমে আমরা স্টক আর এর জন্য কম্পেয়ার মানে অ্যানালিসিস করব, তারপর স্টক এস এর জন্য অ্যানালিসিস করব। প্রথমে কার জন্য করব? R এর জন্য। স্টক আর। তারপর স্টক এস এর জন্য। আচ্ছা, প্রথম স্যার সিচুয়েশন, স্টক আর আর এস মানে? হ্যাঁ, দুইটা স্টক, একটা স্টকের নাম হচ্ছে স্টক আর, আরেকটা স্টকের নাম হচ্ছে স্টক এস। দুইটা কোম্পানি হইতে পারে, দুইটা শেয়ারও হইতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, যখন 50% প্রবাবিলিটি ছিল সিচুয়েশন 1, তখন স্টক আর এর রিটার্ন কত পার্সেন্ট ছিল? -2%. আচ্ছা, 0.1 যখন প্রবাবিলিটি তখন স্টক আর এর রিটার্ন কত? 10%. আর যখন 40% প্রবাবিলিটি তখন স্টক আর এর রিটার্ন কত? 15%. আচ্ছা, এবার যখন 0.5 প্রবাবিলিটি স্টক এস এর রিটার্ন কত? 20%. 20%। 10% যখন প্রবাবিলিটি স্টক এস এর রিটার্ন কত? 12%। আর 0.4 যখন প্রবাবিলিটি, সরি 0.4 মানে 40% যখন প্রবাবিলিটি তখন স্টক এস এর রিটার্ন কত? 2%। ওকে, ফ্যান্টাস্টিক। এবার একটু খেয়াল করে দেখেন, আমার প্রথম কাজ হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন বের করা। প্রথম কাজটা কি? Expected return. রিটার্ন বের করা। এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলা কি ছিল? সাম অফ পিআরআই ইনটু এক্সআই, ঠিক না? সাম অফ পিআরআই ইনটু এক্সআই। আপনি এক্সআই এর জায়গায় আরআই ও দিতে পারেন। তাহলে সাম অফ পিআরআই ইনটু এক্সআই বা সাম অফ পিআরআই ইনটু আরআই কথাটার অর্থ হচ্ছে প্রবাবিলিটি 1 ইনটু রিটার্ন 1 প্লাস প্রবাবিলিটি 2 ইনটু রিটার্ন 2 প্লাস প্রবাবিলিটি 3 ইনটু রিটার্ন 3। এটা যত পর্যন্ত যাবে আমি তত পর্যন্ত যাব। এখানে কত পর্যন্ত গেছে? 3 পর্যন্ত। 3 পর্যন্ত. 3 পর্যন্ত। এটা যদি 5 পর্যন্ত থাকতো আমি কত পর্যন্ত যেতাম? X 5 পর্যন্ত. এটা যদি 100 পর্যন্ত থাকতো আমি কত পর্যন্ত যাইতাম? X 100. 100 পর্যন্ত। ওকে, তাহলে একটু খেয়াল করেন, প্রবাবিলিটি 1 কত? 0.5. 0.5 ইনটু, তার মানে পিআর 1 হচ্ছে 0.5। আর 1 কত? আর 1 কত? -2। স্টক আর এর জন্য আর 1 কত? -2। তাইলে 0.5 ইনটু -2 মানে হচ্ছে প্রবাবিলিটি 1 ইনটু কে আর 1 বা আর 1 বা এক্স 1, আপনি যেটা বলেন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। যোগ যোগ আবার বলেন স্যার, এটা কারণ সূত্রটা কি ছিল? সাম অফ প্রবাবিলিটি ইনটু এক্সপেক্টেড, সাম অফ প্রবাবিলিটি ইনটু রিটার্ন। আচ্ছা, তার মানে সাম অফ পিআরআই ইনটু এক্সআই বা আরআই যেটা বলেন। তাহলে এটাকে আমরা বলি PR1 ইনটু X1 প্লাস PR2 ইনটু X2 প্লাস PR3 ইনটু X3। এভাবে যত পর্যন্ত যাবে, এখানে 3 পর্যন্ত আছে তাই 3 পর্যন্ত নিয়েছি। 5 পর্যন্ত থাকলে 5 পর্যন্ত নিতাম, 100 পর্যন্ত থাকলে 100 পর্যন্ত নিতাম। স্যার বুঝিনি স্যার, আবার একটু বলবেন স্যার, আবার রিপিট করবেন? কেন বুঝেন নাই?
এই কথাটা এই অঙ্কটা তো লাস্ট ক্লাসেও করলাম, এটা তো না বোঝার কিছু নাই। বললাম প্রবাবিলিটি 1 ইন্টু x1 প্লাস প্রবাবিলিটি 2 ইন্টু x2 প্লাস প্রবাবিলিটি 3 ইন্টু x3। এখানে প্রবাবিলিটি 1 কত? প্রবাবিলিটি 1 -5 নো, প্রবাবিলিটি 1 হচ্ছে 50% মানে 0.5 50%। হ্যাঁ ইনটু x1 এর ভ্যালু কত বা r1 এর ভ্যালু কত? -2%। -2% যোগ প্রবাবিলিটি 2 কত? 10%। 10%। 10%। হ্যাঁ x2 বা r2 এর ভ্যালু কত? 10%। 10%। তাহলে 10% 0.1 ইনটু 10 বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা প্রবাবিলিটি 3 কত? 40%। 40%। আর x3 বা r3 এর ভ্যালু কত? 15%। সরি 15%। 15%। 15%। আচ্ছা দেখেন তো এবার বোঝা যাচ্ছে কিনা জিনিসটা? জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। এটা কার জন্য বের করেছি? স্টক আর এর জন্য। এটা কার জন্য বের করেছি? স্টক আর এর জন্য। স্টক আর স্টক অ্যাসেটটা কি আপনারা বের করতে পারবেন? জি স্যার পারবো স্যার। দ্রুত করেন, করে আমাকে দেখান, দ্রুত করে আমাকে দেখান। মামুন একটু মিউট করো না। স্যার হ্যালো করা হয়েছে? স্যার করছি। আচ্ছা দ্রুত জি স্যার কমপ্লিট। কমপ্লিট। জি মামুন স্যার। জি স্যার। কমপ্লিট। মামুন জি স্যার। জি স্যার কমপ্লিট আচ্ছা, এবার করছি। দেখান। হ্যাঁ ক্যামেরাতে একটু আপনার লেখাটা ধরেন, আমি দেখবো কত আসছে রেজাল্ট। স্যার 12। 12%। এটা কি দেখে দেখে উঠায় ফেলছেন না ক্যালকুলেটরে ধরে ধরে করছেন? স্যার ক্যালকুলেটর ধরে ধরে উঠাই করছি ছিলাম, স্যার। এখনো করতে পারি। ক্যালকুলেটর ধরে ধরে করছেন। ওকে তাহলে এক্সপেক্টেড রিটার্ন পর্যন্ত কি ক্লিয়ার? এক্সপেক্টেড রিটার্ন পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি স্যার। আচ্ছা আমাদের সেকেন্ড স্টেপের কাজ কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা। কি কাজ? আমাদের সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে আমাকে প্রথমে কি বের করতে হয়? ভ্যারিয়েন্স বের করতে হয়, ঠিক না? প্রথমে আমাকে কি বের করতে হয়? ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স বের করতে হয়। তারপর স্যার ভ্যারিয়েন্সের মানেটা কি স্যার? ভ্যারিয়েন্স কথাটার অর্থ হচ্ছে ডিসপারশন। ডিসপারশন ভ্যারিয়েন্স কথাটার অর্থ হচ্ছে ডিসপারশন, দূরত্ব। এখানে এটা বি হবে, ভুলে এখানে সি লেখা হয়েছে। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করেন, স্টক আর এর রিটার্ন ছিল 6%, স্টক আর এর রিটার্ন ছিল 6%, স্টক এস এর রিটার্ন হচ্ছে 12%। আপনার জন্য কোনটা বেশি প্রেফারেবল? 12%। এস। স্টক এস। ওকে এবার দেখেন এটা সি লেখা আছে কিন্তু এটা বি হবে। তাহলে আপনার এখানে সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে কার এখান থেকে? আচ্ছা খেয়াল করেন, যখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব আমার প্রথম কাজ হচ্ছে ভ্যারিয়েন্স বের করা। ভ্যারিয়েন্সকে যখন আমি স্কয়ার রুট করব তখনই আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। এইজন্য
আমি প্রথমেই স্কয়ার রুটটা দিয়ে নিয়েছি, তার মানে ভিতরের অংশটা হচ্ছে আমার ভ্যারিয়েন্স, ভিতরের অংশটা হচ্ছে আমার ভ্যারিয়েন্স। এই ভ্যারিয়েন্সকে যখন আমি স্কয়ার রুট করেছি আমরা পেয়েছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আমার ভিতরের অংশটা হচ্ছে ভ্যারিয়েন্স, এই ভ্যারিয়েন্সকে যখন আমি স্কয়ার রুট করেছি আমি পেয়েছি হচ্ছে আমি পেয়েছি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, ভ্যারিয়েন্সের ফর্মুলা কি ছিল? সাম অফ কে আর মাইনাস কে আর হেড হোল স্কয়ার ইনটু পিআরআই। কে আর মানে কি? R1 R2 R3। কে আর হেড কোনটা? যে 6% আর 12% আপনি বের করছেন। স্টক আর এর জন্য কে আর হেড এর ভ্যালু হচ্ছে 6%, স্টক এস এর জন্য কে আর হেড এর ভ্যালু হচ্ছে 12%। প্রবাবিলিটি 1 2 3 আপনারা অলরেডি আগের জায়গায় দেওয়াই ছিল। প্রবাবিলিটি 1 কত ছিল? 50%, প্রবাবিলিটি 2 ছিল 10%, প্রবাবিলিটি 3 ছিল 40%। ওকে, স্টক আর ক্ষেত্রে R1 ছিল -2, R2 ছিল 10 আর R3 ছিল 15। আচ্ছা, এবার আমরা একটু যাই, খেয়াল করেন R1 এর ভ্যালু কত ছিল? -2 ছিল না? ফর্মুলাটা কি? KR1 মাইনাস KR হেড হোল স্কয়ার ইনটু PR1 প্লাস KR2 মাইনাস KR মানে KR হেড হোল স্কয়ার PR2 প্লাস KR3 মাইনাস KR হেড বা KRS যেটা আমরা বলি হোল স্কয়ার ইনটু PR3। এবার দেখেন KR1 এর ভ্যালু কত ছিল? তার ফর্মুলাটা বুঝান স্যার, বুঝতে পারি ফর্মুলাটা বলতেছি। কেয়ারটা কি আর কেয়ার হেডটা কি স্যার? কেয়ার হেড হচ্ছে এই এক্সপেক্টেড ভ্যালু যেটা আপনি বের করছেন, এই যে এক্সপেক্টেড ভ্যালু যেটা বের করছেন সেটা হচ্ছে কেয়ার হেড। 6% আর 12% যেটা বের করছেন সেটা হচ্ছে কেয়ার হেড। আর এর জন্য হলে কেআর হেড আর এটা হবে কেএস হেড। ওকে, ওকে, যেটা আমরা এক্সপেক্টেড ভ্যালু বলতেছি। আর নরমাল কেআর1 কেআর2 কেআর3 এটা হচ্ছে এই ভ্যালুটা 2%, 10%, 15%। মানে স্যার কে আর হেড একটাই, কেয়ার হেড একটাই আর কেয়ার এর ভ্যালুগুলি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখানে আবার একই জিনিস KS1 KS1 KS2 KS3 এই ভ্যালুগুলি KS হেড হচ্ছে এই 12%। ওকে, জি স্যার, জি স্যার। এবার আসেন, আমার ফর্মুলাটা ছিল কি? সাম অফ কেআর মাইনাস কেআর হেড, এখানে কেআর আইও দিতে পারেন, কেআর মাইনাস কেআর হেড হোল স্কয়ার ইনটু পিআরআই। তাহলে কি হবে? এটাকে যদি আমি ভাঙাই, সামেশনটাকে যদি ভাঙাই, KR1 মাইনাস KR হেড এর উপরে কি স্যার একটা চেক কি এর উপরে কি কোনো? এটাই হেড, এই জন্য এটাকে হেড বললাম। KR হেড মানে এক্সপেক্টেড ভ্যালু, একটা কেয়ার একটা কেয়ার হেড, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, KR হেডটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, স্যার কেয়ার এর জায়গায় তো আমরা এক্স ও দিতে পারি না? দিতে পারেন, কোনো সমস্যা নাই। x মাইনাস x বারও দিতে পারেন, r মাইনাস r বারও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, এবার একটু খেয়াল করেন KR1 এর ভ্যালু কত ছিল? KR1 এর ভ্যালু কত ছিল? বা x1 R1 এর ভ্যালু কত ছিল? R1 এর ভ্যালু কত ছিল বলেন? 50%। নো, -2%। আছে, একটু আজানটা দিয়ে নিন। এমন নীরব ভাই, একটু মিউট করো, সবাই মিউট করো, নীরব মিউট করো।
খেয়াল করে দেখেন x1 এর ভ্যালু কত ছিল বা r1 এর ভ্যালু কত ছিল? হ্যালো, -2 মাইনাস -2 r1 -2 মাইনাস kr হেড এর ভ্যালু কত ছিল? 6 -6 নো, মাইনাসটা তো সূত্রের মাইনাস আর হচ্ছে 6, ঠিক আছে? তাইলে r1 এর ভ্যালু ছিল -2 বসাইলাম, সূত্রের মাইনাস বসাইলাম, তারপর r হেড এর ভ্যালু ছিল 6, 6 সূত্রের স্কয়ারটা বসাইলাম, স্কয়ার বসাইলাম, প্রবাবিলিটি 1 কত ছিল? 0.5 প্রবাবিলিটি 1 কত ছিল? 0.5 প্লাস r2 এর ভ্যালু কত ছিল? r2 এর ভ্যালু কত ছিল? 10%. r2 10% মাইনাস r হেড এর ভ্যালু কত ছিল? 0.1 নো, r হেড এর ভ্যালু ছিল কত? 6, সূত্রের স্কয়ার মাল্টিপ্লাই উইথ প্রবাবিলিটি 2, প্রবাবিলিটি 2 এর ভ্যালু কত? 0.1 প্লাস r3 এর ভ্যালু কত ছিল? 15 মাইনাস r হেড এর ভ্যালু কত ছিল? kr হেড 6, সূত্রের স্কয়ার মাল্টিপ্লাই উইথ প্রবাবিলিটি 3, প্রবাবিলিটি 3 কত ছিল? 0.4 মানে কত পার্সেন্ট? 40%. 40%। এই জিনিসটা আমি আবার বলতেছি, kr1 r1 এর ভ্যালু কত ছিল? -2 -2%. নো, -2 50%। কত? kr1 r1 এর ভ্যালু কত? -2 -2 হ্যাঁ, তারপর হচ্ছে সূত্রের মাইনাস, তারপরে kr হেড এর ভ্যালু কত? 6, তারপরে সূত্রের স্কয়ার ইনটু pr1 প্রবাবিলিটি 1 কত? প্রবাবিলিটি 1 0.5 0.5 প্লাস r2 এর ভ্যালু কত ছিল? 10 মাইনাস kr হেড এর ভ্যালু কত পাইছেন? 6% 6%, হ্যাঁ 6% নট -6, মাইনাসটা হচ্ছে ফর্মুলার মাইনাস, সূত্রের মাইনাস, হোল স্কয়ার, সূত্রের স্কয়ার, হ্যাঁ সূত্রের স্কয়ার ইনটু প্রবাবিলিটি 2 কত ছিল? 15.1 0.1 মানে 10% প্লাস kr3 এর ভ্যালু কত ছিল? r3 এর ভ্যালু 15% মাইনাস হ্যাঁ kr হেড এর ভ্যালু আমরা পাইছি 6%, সূত্রের স্কয়ার মাল্টিপ্লাই উইথ প্রবাবিলিটি 3 হচ্ছে 40%, 0.4 হ্যাঁ 0.4 ক্যালকুলেশন করে আমরা রুট ওভার মানে ভ্যালুটা পাইছি, ভ্যারিয়েন্স পাইছি 66, ভ্যারিয়েন্স কত পাইছি? 66 ভ্যারিয়েন্স 66, এই 66 কে স্কয়ার রুট করলে কত পাওয়া যায়? 8.12% 1-2%। 8.12%। তাইলে আমি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কার জন্য পাইলাম? স্টক আর এর জন্য। স্টক আর এর জন্য। স্টক এস এরটা আপনারা বের করতে পারবেন? জি স্যার। তাহলে আমি ভ্যালুগুলি এখানে দিয়ে রাখছি, স্টক এস আপনারা স্যার আবার একটু বুঝাবেন স্যার, আমি না স্যার একটু স্যার গোলমাল করে স্যার ফেলছি। আবার বুঝলে স্যার ভালো হয় স্যার। আমার স্যার নেটের প্রবলেম কারণে স্যার ঢুকে পারি না আর কি, বারবার বের হয়ে যায়, বের করে দেন আপনি আমারে, এই কারণে আমি বের ঢুকতে করে পারি না। দেই নাই, আপনার নেটের প্রবলেম, আমি আপনাকে বের করি নাই। আচ্ছা কে বুঝাতে পারবেন, কে এটা বলেন তো? আমি তো 3 বার বললাম, এবার একজন ওকে বুঝায় দেন, কে বুঝাতে পারবেন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই করতে হলে স্যার সামেশন অফ kr মাইনাস kr হেড হোল স্কয়ার ইনটু pr1 pri স্যার। তাহলে স্যার kr হেড হলো স্যার এই যে একটু আগে যেটা করলাম লাস্ট পেজে অ্যানসার যেটা বের হয় যেমন 6%, আর স্যার kr হলো গিয়া স্যার এই যে সূত্রটা kr1 মাইনাস kr হেড মানে স্যার এটা ভাঙলে বলেন, হচ্ছে তো? স্যার এরপরে আর কি স্যার অঙ্কটা এরপরে বুঝান, ওরা তো বুঝে নাই, একটা একটা করে বুঝান, এই পুরাটা একটা একটা করে, kr কোনটা, kr হেড এর ভ্যালু কোনটা, নিচের পুরো লাইনটা বুঝান। স্যার কে হল r1 স্যার এই যে ফার্স্টে যেটা প্রবাবিলিটির পরেরটা স্যার ওই পেজটা দেখলে আর একটু ইজিলি বুঝাতে পারবেন। হ্যাঁ এই যে আগের পেজটা ওই পেজ বলেন। জি স্যার এই যে r1 যেদিকে বলা আছে ওটা হলো স্যার এই যে প্রবাবিলিটির যেগুলো আছে মানে স্যার 1 2 3 স্টকার যেটা স্যার। জি জি স্টক আর স্যার প্রবাবিলিটি হলো আর কি r1 হচ্ছে -2,
আর 2 হচ্ছে স্যার আর 2 হচ্ছে 10% আর 10%, আর 3 হচ্ছে 15%, 15%। 15%। প্রবাবিলিটি 1 হচ্ছে 0.5, প্রবাবিলিটি 2 হচ্ছে 0.1, 0.1, প্রবাবিলিটি 3 হচ্ছে 0.4 0.4। জি স্যার। তাহলে আমি এখানে জাস্ট ভ্যালুগুলি বসাইছি। KR1 মানে হচ্ছে -2, সূত্রের মাইনাস, KR হেড হচ্ছে 6 যেটা আমি বের করছি, যেটা পাইছি। জি স্যার। ফর্মুলার স্কয়ার বসাইছি, PR1 মানে প্রবাবিলিটি 1 50% প্লাস KR2 তার মানে এটা দেওয়া আছে 10% মাইনাস KR হেড হচ্ছে 6%, ফর্মুলার স্কয়ার ইনটু প্রবাবিলিটি 2 হচ্ছে 10% প্লাস KR3 হচ্ছে 15 যেটা দেওয়া আছে মাইনাস KR হেড হচ্ছে 6 যেটা আমি বের করছি, হোল স্কয়ার ফর্মুলার স্কয়ার যেটা আমি বসায় দিলাম, তারপর হচ্ছে প্রবাবিলিটি 3 যেটা আমি দেওয়া আছে 40%। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, এবার ভিতরে যে ক্যালকুলেশন করছি এই 66 হচ্ছে আমার ভ্যারিয়েন্স, কে যখন স্কয়ার রুট করছি আমি পাইছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মামুন ক্লিয়ার? জি স্যার। 66 জি স্যার, জি স্যার। 66 66 বুঝি নাই। রুট কর স্যার 66 হ্যাঁ। রুট কর রুট করছি কত আসছে? 8.12 আসছে। এই 66 কে রুট কিভাবে করতে হয় এটা কি আপনারা পারেন? জি রুট দিলে ভালো হয়। ক্যালকুলেটরে রুট অপশন চাপেন, সায়েন্টিফিক ক্যালকুলেটরে রুট অপশন চাপেন, তারপর 66 চাপেন, তারপর ইকুয়াল চাপেন। সায়েন্টিফিক ক্যালকুলেটরে রুট অপশন চাপেন, তারপর 66 লিখেন, তারপর ইকুয়াল চাপেন। স্যার দশমিকের আসছে? পরে নরমালি দুইটাই সংখ্যা নেব না স্যার? দুইটা তিনটা যা ইচ্ছা নেন, মিনিমাম দুইটা নিতে হবে, আচ্ছা। মিনিমাম দুইটা। আচ্ছা, এবার স্টক এস এর জন্য কি আপনারা করতে পারবেন? জি স্যার। হ্যাঁ, দ্রুত করেন, ভ্যালুগুলি আমি এখানে দিয়ে রাখি। করেছি। যে করছেন সে বসে থাকেন, এবার বাকিদের করতে দেন। দ্রুত করেন, সময় হচ্ছে 3 মিনিট। স্যার PR 1.50 হবে না? PR 1.50, হ্যাঁ। PR 2 এটা- হচ্ছে 0.1, PR 3 হচ্ছে 0.4, ওকে স্যার। S1 হচ্ছে 20%, S2 হচ্ছে 12%, S3 হচ্ছে 2%, KRS যেটা KS হেড হচ্ছে 12%। জাস্ট স্যার ওই পেজটা একটু বের করবেন স্যার, একটু ফর্মুলাটা না, স্যার। ওই পেজটা আমি ধরবো না। ওকে স্যার। ওইটা দেওয়ার অর্থ তো আপনি দেখা দেখা করে ফেলবেন, আমি তো আপনাকে না স্যার, দেখে দেখে না স্যার, মানে আমি জাস্ট যে একটা নজর একটু ফর্মুলাটা দেখবো। হ্যাঁ, ফর্মুলাটা দেখেন তাহলে। ঠিক আছে, দেখেন। থ্যাংক ইউ স্যার। স্যার পেজ উল্টে দিলে হবে? হুম, এবার ভ্যালুগুলি এখান থেকে দেখে দেখে আপনি বসান। এমডিকে এটা রেদওয়ান। আজকে কি আপনাদের নেটের সমস্যা করতেছে নাকি? কিন্তু Hello? একটু স্যার। আবার জি স্যার, আজকে জি অনেক স্যার। সমস্যা নেটের। রেদওয়ান বলতেছে আমি নাকি ওকে বারবার বের করে দিচ্ছি। আমি তো এখনো এটা আপনাদের স্ক্রিনেই ঢুকি নাই, আমি তো এখনো শেয়ার স্ক্রিনেই বসে আছি। এটা স্যার জুমে একটা সমস্যা, অনেকেরই হয়েছে এই প্রবলেমটা স্যার। জুমে? জুমে না এই স্যার। সরি মিট। মানে অন্যান্য সেকশনও কি এই সমস্যা হচ্ছে আপনাদের? স্যার আজকে তো অন্য ক্লাস ছিল না। ও আচ্ছা আচ্ছা। আপনাদের তো কোর্স কয়টা, 3টা না 4টা? তিনটা স্যার। আচ্ছা, তাহলে দুইটাই আমার সাথে নাকি? জি জি স্যার। স্যার। আরেকটা কার সাথে? নিজুম ম্যাডামের সাথে?
জি ম্যাম জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে। মামুন মিউট করো। স্যার 8.485 আসে। 8.485 দেখি কত আসে, কত আসছে? জি স্যার 8.48%। ফ্যান্টাস্টিক। খেয়াল করে দেখেন, আপনারাই করে ফেলছেন না? জি স্যার। হ্যাঁ, এই জন্য আমি বলি যে আপনি একটা জিনিস বুঝেন, ভালো করে বুঝেন, 100টা আপনি নিজে করতে পারবেন। এবার একটু খেয়াল করে দেখেন, যখন রিটার্ন আমি কনসিডার করেছি, এটা কি সবার হয়েছে 8.48? জি স্যার হয়েছে। এটা কি সবার আসছে? জি স্যার জি স্যার আসছে সবার। ওকে ওকে, আমি খুব ভালো করে জানি স্টিল 2-4 জনের আসে নাই, কিন্তু আমার কষ্টটা কোন জায়গায় জানেন? ওই 2-4 জন মুখ ফুটা বলবে না যে স্যার আমার আসে নাই। ওই 2-4 জন শরম পায়া চুপ করে বসে থাকবে, লোকে কি বলবে, মানুষে কি বলবে। ভাই, মানুষের কথায় কিচ্ছু আসে যায় না। আপনি আপনার হকটা বুঝা নিয়েন, এটা হচ্ছে আপনার কাছে আমার অনুরোধ। যেখানে যাবেন আপনার হক আপনি বুঝা নেবেন। বলেন স্যার মেবি সবার সমস্যা হচ্ছে স্যার দ্বিতীয় লাইনটা, মানে স্যার যেটা বড় করা হয়েছে না, ওটা যদি আরেকবার এই যে বুঝিয়ে দেন এটা তাহলে এটা স্যার এই সবাই লাইনটা না, বুঝবে। এই লাইনটা তো। জি 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 স্যার। আচ্ছা হ্যাঁ, খেয়াল করেন, এই সাম শব্দটার অর্থ হচ্ছে যতগুলি সংখ্যা আছে, মানে যতগুলি আইটেম আছে সবগুলি যোগফল। এখানে কয়টা আইটেম আছে খেয়াল করেন তো? 3টা আইটেম আছে, ঠিক না? জি স্যার 3টা আইটেম না? এই 3টা আইটেমের যোগফলকে একসাথে আমি বলি সাম। কি বলি? সাম শব্দের সাম। অর্থ কি? সমষ্টি। সাম শব্দটার অর্থ হচ্ছে সমষ্টি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, তাহলে আমার ফর্মুলা অনুযায়ী কেএস মানে সাম মানে কি 1 2 3 এভাবে আসবে। তাহলে কেএস মানে কি? কেএস 1, ঠিক না? কেএস 1 মানে প্রথমটা নিছি, মাইনাস কেএস হেড, যেটা আপনি 12% বের করে আনছেন। এই 12% কিন্তু কনস্ট্যান্ট, কেএস হেডটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু এগুলি হচ্ছে ভ্যারিয়েবল, প্রত্যেকটার সাথে চেঞ্জ হয়। কেএস 1 হচ্ছে 20%, কেএস 2 হচ্ছে 12%, কেএস 3 হচ্ছে 2%। তাহলে খেয়াল করে দেখেন, কেএস 1 কত পার্সেন্ট? 20%, মাইনাস কেএস হেড হচ্ছে 12%। সূত্রের স্কয়ার, এই স্কয়ারটা সূত্রের স্কয়ার ইনটু পিআর 1 কত? 0.5 বা 50%, প্লাস এটা ছিল প্রথম আইটেমের জন্য। এবার আমরা যাব দ্বিতীয় আইটেমে। এবার আমরা কোথায় যাব? দ্বিতীয় আইটেমে কেএস2 মাইনাস কেএস হেড, সূত্রের স্কয়ার মাল্টিপ্লাই উইথ PR2। দেখেন তো কেএস2 এর ভ্যালু কত আছে? 12%, ঠিক না? মাইনাস কেএস হেড এর ভ্যালু আছে 12%। খেয়াল করে দেখেন, 12% মাইনাস 12%, সূত্রের স্কয়ার ইনটু প্রবাবিলিটি 2 কত? 10%। ঠিক আছে, বোঝা যাচ্ছে এবার? জি স্যার আচ্ছা, প্লাস এবার 3 নাম্বার আইটেমের জন্য কেএস3 কত? কেএস3 হচ্ছে 2%, কেএস3 হচ্ছে 2%, মাইনাস কেএস হেড হচ্ছে 12%, ফর্মুলার স্কয়ার মাল্টিপ্লাই উইথ প্রবাবিলিটি 3
কথা কি বোঝা যাচ্ছে? এরকম যদি Yes, 5টা sir. আইটেম থাকতো আমি 5 পর্যন্ত যাইতাম, 10টা আইটেম থাকলে 10 পর্যন্ত যাইতাম, 1000 আইটেম থাকলে 1000 পর্যন্ত যাইতাম। এবার কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আপনাদেরকে এটা আমি বলে রাখি, আপনারা যারা ক্লাসে আসছেন আপনারা শিখার জন্য আসছেন, আমি আপনাদেরকে পড়ানোর জন্য আসছি। আমি 1000 বার বলার পরে যদি আপনি না বুঝেন আপনি তাও আমাকে বলবেন, আমি 1001 বার পড়াবো। বুঝতে পারছি? কিন্তু আপনাদের Yes, sir. কাছে আমার অনুরোধ হচ্ছে তখন আমি জিনিসটা আপনাকে বুঝায় দিব, বুঝায় দেওয়ার পর আমি আপনাদেরকে যে টাস্কগুলি দিব সেই টাস্কগুলি আপনারা বাসায় যেয়ে করবেন, বেশি বেশি করে করবেন। আপনাকে বোঝা যাচ্ছে? জি Yes, স্যার। sir. স্যার আমরা যদি এখানে স্যার। ফার্স্টে বলেন বলেন বলেন। আমরা যদি এখানে স্টক কি বলে এটাকে KR1 হুম। এখানে KR1 -2% আছে, এটা যদি এটা যদি আমরা 0.20 বলি তাহলে সমস্যা না হবে? না 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 অবশ্যই সমস্যা হবে। রিটার্নটা আপনি ডিরেক্ট ফরম্যাটে লিখবেন, প্রবাবিলিটিটা আপনি ফরম্যাটে দিবেন। খেয়াল করেন, আপনি যদি এটা 0.2 দেন তাহলে এটা 0.6 দিতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? দুইটা এক ফরম্যাটে রাখতে হবে। এটা যদি 0.2 দেন এটা 0.6 দিতে হবে। এই কারণে Okay? আমার ম্যাথটা ভুল হইছে আর কি স্যার, হ্যাঁ, আমি বুঝতে হ্যাঁ। আচ্ছা, খেয়াল করে দেখেন আমরা লাস্ট ক্লাসে যে ম্যাথটা করেছি এটাও কিন্তু এই ফরম্যাটে করা যায় না? জি স্যার। সেম অঙ্ক, কিন্তু একদম সেম অঙ্ক, আমি দুইটা ফরম্যাটে আপনাদেরকে দেখালাম। আচ্ছা, এবার দেখেন যখন রিটার্ন কনসিডার করছি তখন কি আর চুজ করছি না এস চুজ করছি? স্যার এস চুজ করছেন এস চুজ করছি। কেন এস চুজ করছি? স্যার Yes, sir. Return বেশি। রিটার্ন বেশি আছে। সবাই কি এটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, এবার একটু দেখেন যখন স্যার আমার না স্যার নেটওয়ার্ক প্রবলেম ছিল, আবার একটু বলবেন স্যার। যখন রিটার্ন কনসিডার করছি তখন আর চুজ করছি না এস চুজ করছি? মামুন R choose বলবেন, করছি। কেউ না। আর চুজ করছি। আর চুজ করছেন মামুন, আপনি আর চুজ করছেন ঠিক না? স্যার আমি তো ভুল হ্যালো? নেই স্যার, আমি একটু বলি। হ্যালো স্যার ও তো স্যার বললাম। জানতেছে না স্যার, আমি হ্যাঁ। তো জানতেছি একটু ভালো। আর হচ্ছে 6% রিটার্ন দেয়, এস হচ্ছে 12% রিটার্ন দেয়। এখন একটা জিনিস আপনাকে 6 টাকা রিটার্ন দেয় আর একটা আপনাকে 12 টাকা রিটার্ন দেয়। স্যার এস চুজ করছি, এস চুজ করছি। এস চুজ কেন চুজ করছেন? আর ওটা রিটার্ন বেশি। ফ্যান্টাস্টিক। এবার যখন আপনি রিস্ক কনসিডার করবেন, একটা 8% রিস্ক আর একটা হচ্ছে একটা হচ্ছে 8.12% রিস্ক আর হচ্ছে 8.12% রিস্ক, এস হচ্ছে 8.48% রিস্ক। আপনি কোনটা নেবেন? 4.12%। কেন নেবেন? কারণ যেটা রিস্ক কম, ঠিক না? কম। জি স্যার। তার জি মানে স্যার। আপনি যখন রিটার্ন কনসিডার করছেন তখন এস চুজ করছেন, আর যখন রিস্ক কনসিডার করছেন তখন আর চুজ আর চুজ আর করছেন। choose কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। কথা কি বোঝা যাচ্ছে? এবার একটু জি, খেয়াল স্যার। করে দেখেন, বিয়ের সময় ছেলেরা সুন্দর মেয়ে পছন্দ করে না কালো মেয়ে বেশি পছন্দ করে? স্যার সুন্দর অবশ্যই স্যার, সুন্দর মেয়ে। আমি স্যার এটা কালো মেয়ে পছন্দ করবো স্যার, কি আচ্ছা হালকা কালো, বেশি কালো না। আচ্ছা, খেয়াল করে দেখেন এখন এটা হচ্ছে একটা কন্ডিশন। আচ্ছা, বড় লোকের মেয়ে বেশি পছন্দ করে না গরিবের মেয়ে বেশি পছন্দ করে? ছেলে যদি এর উপর বড়লোক depend হয় করে, তাহলে স্যার। বড়লোক ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। নরমালি রাজার মেয়ে বেশি পছন্দ করবে না ভিখারির মেয়ে বেশি পছন্দ করবে? অবশ্যই স্যার রাজার রাজার মেয়ে। রাজার মেয়ে। একজনে পছন্দ করবে স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন এখন মামুনকে আমরা বিয়ে করতে পাঠাইছি, হ্যাঁ, একটা রাজার মেয়ে একটা মামু তো স্যার ভিখারির বিয়ে মেয়ে। করেই ফেলেছে স্যার, ওরা কি আচ্ছা, পাঠাবেন বিয়ে করাতে? আলহামদুলিল্লাহ আবার করাবো তাকে, অসুবিধা নেই। হ্যাঁ, এবার একটু খেয়াল করে দেখেন, মামুনের পছন্দ হচ্ছে সুন্দর মেয়ে এবং রাজার মেয়ে, কিন্তু প্রবলেম হচ্ছে রাজার মেয়ে হচ্ছে কালো, ভিখারির মেয়ে হচ্ছে সুন্দর। এবার মামুন বিপদে পড়ে গেছে, ঠিক না? জি স্যার। ঠিক না? ঠিক একই রকম প্রবলেম এখানে হয়েছে। একটা কথা মনে রাখেন, সুন্দর এবং কালো এটা মানুষের হাতে নাই, এটা আল্লাহ পাকের হাতে। মানুষের স্কিন দিয়ে কখনো মানুষকে ডিফারেন্সিয়েট করবেন না। স্কিনটা মানুষ জি, স্যার। নিজে বানায় না, এটা আল্লাহ পাক বানাইছে। আল্লাহ পাক কাউকে সাদা চামড়া দিয়ে পাঠাইছে, কাউকে কালো চামড়া দিয়ে পাঠাইছে। চামড়া। আমার মেয়েটাকে যদি সবার আল্লাহ কালো শ্যামলা চামড়া শর্মা। দিয়ে পাঠাইতো, আমার মেয়েটাকে যদি আল্লাহ কালো চামড়া দিয়ে পাঠাইতো আমি কি তাকে ফালায় দিতে পারতাম? অবশ্যই না না স্যার। স্যার। তাহলে আমি যদি আমার মেয়েটাকে ফালাইতে না পারি, আরেকটা মেয়ে সেও তো কারো না কারো সন্তান, কারো না কারো বোন, ঠিক না?
জি তো স্যার। ভাই জি স্যার। জি স্যার। একটা কথা বলি যে আল্লাহর কোনো সৃষ্টি অসুন্দর না, আল্লাহ পাকের কোনো সৃষ্টি অসুন্দর না। এই জন্য মানুষের শারীরিক গঠন নিয়ে কখনো কোনো মন্তব্য করবেন না, কারণ এই মন্তব্যটা ইনডিরেক্টলি আপনি আল্লাহ পাককে টিটকারি দিচ্ছেন, কথাটা মনে রেখেন। এবং এই উদাহরণটা এই কথাটা বলার জন্যই আমি বললাম, আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। খেয়াল করে দেখেন, আপনি রিস্ক কনসিডার করা যখন কনসিডার করছেন তখন আপনি আর চুজ করছেন, যখন রিটার্ন কনসিডার করছেন তখন আপনি এস চুজ করছেন। এবার হ্যাঁ, এবার আপনি তাহলে চুজ করবেন কোনটা? আপনি তো দুইটা চুজ করতে পারবেন না, আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন চুজ করি। আমরা কি করি? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটার ফর্মুলা কি? রিস্ক ডিভাইডেড বাই রিটার্ন। ফর্মুলা কি? রিটার্ন রিস্ক ডিভাইডেড divided বাই রিটার্ন। return. প্রতি 1 টাকা রিটার্নের জন্য আমার রিস্ক কত? প্রতি 1 টাকা রিটার্নের জন্য আমার রিস্ক কত? Risk পাওয়া গিয়েছে? কত? বোঝা গিয়েছে? জি স্যার। প্রতি 1 টাকা রিটার্নের জন্য আমার রিস্ক কত? খেয়াল করে দেখেন তো, আমি স্টক আর এর জন্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কত আসছে? রিস্ক কত ছিল? 8.12। মামুন শোনা যাচ্ছে? মামুন? জি স্যার। হ্যাঁ, স্টক আর এর জন্য রিস্ক ভ্যালু কত ছিল? স্যার কোন কাজে কেটে আসছে স্যার, নেট প্রবলেম করতেছে। হ্যাঁ, স্টক আর এর জন্য রিস্ক ভ্যালু কত ছিল? 8.12%। 8.12। এটা কি আমার এখানে প্রবলেম হচ্ছে না আপনাদের এখানে প্রবলেম হচ্ছে? আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনার কথা স্যার কেটে কেটে আসতেছে স্যার, কিছু বোঝা যায় না স্যার, শোনাও যায় না। স্যার অনেক আমার কিন্তু আমাদের ঠিক আছে স্যার। স্যার আপনারটা ঠিক আছে। জি স্যার। আমারটা স্যার ফ্রিজে জায়গা। রেদনটা তো স্যার আর কি হলো আবার? কি স্যার কি বললো? কল? আর মিউট হয়ে গেছে আপনার। কি রে স্যার? স্যার তো ল্যাপটপের প্রবলেম। স্যার চলে গেছে। হ্যালো? নীরবের অবস্থা না। কারেন্ট চলে গেছে। এই না আসছে আসছে আসছে। স্যার আছেন? স্যার আসছে। হ্যালো স্যার। আল্লাহ আমার কি দেটা সবদের জন্য আছে গা। হ্যালো, কেউ লড়ে না দেই। আমি আইতাছি। স্যার মনে হয় স্যার। চলে গেছে নাকি? স্যার একটু সমস্যা করছে। আরে মেবি নেট বাড়ি দিছে। হ্যাঁ হইতে পারে। স্যার আসে না কেন স্যার? আজকে কি কুইজ হবে না? এই মিয়া চুপ। আসবে। আসছে বেশি কথা বলবো। স্যার আপনারটা মিউট করা। এত সুন্দর কথাটা আমাকে মনে করায় দিল কে? মামুন মনে কোনটা করায়। স্যার? Very good. কোনটা স্যার? না আমিও শুনি নাই কোনটা। এটা ক্লাসের পরেই বলবো কোনটা। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন। সত্যি সত্যি আমি ভুলে গেছিলাম একটা ইম্পর্টেন্ট কথা। থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, প্রতি 1 টাকা রিটার্নের জন্য আপনার রিস্ক কত? তাহলে আপনার স্টক আর এর জন্য রিস্ক কত ছিল? 8.12 ডিভাইডেড বাই স্টক আর এর জন্য এক্সপেক্টেড মানে রিটার্ন কত? 6, ঠিক না? হ্যালো? জি স্যার। আচ্ছা, তাহলে আমার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কত আসছে? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কত আসছে? স্যার আবার একটু স্যার, বুঝেন, একটু নেটের সমস্যা করছে তো বুঝিনি। বললাম যে স্টক আর এর জন্য আমার রিস্ক হচ্ছে 8.12 ডিভাইডেড বাই স্টক আর এর জন্য আমার রিটার্ন কত? স্টক আর এর জন্য রিটার্ন 6 স্যার। 6। তাহলে আমার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কত আসছে? 1.35। এবার আসেন স্টক এস এর জন্য আমার রিস্ক কত? 8.49 40 ডিভাইডেড বাই আমার রিটার্ন কত ছিল? 12 তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কত আসছে? 0.07 হ্যাঁ, 0.70। আর এটা কি বের হলো আমি বুঝতেছি না স্যার। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন প্রতি 1 টাকা
রিটার্ন জেনারেট করতে আপনার কতটুকু রিস্ক আছে প্রতি এটা 1 কিভাবে বের টাকা করলেন? খেয়াল করেন ফর্মুলা রিস্ক ডিভাইডেড বাই রিটার্ন আপনি লাস্ট ক্লাসের পড়া বাসায় পড়েন নাই আপনি লাস্ট ক্লাসের পড়াটা বাসায় পড়েন নাই এইজন্য এই কোশ্চেন কথা বললেন আচ্ছা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে প্রতি 1 টাকা রিটার্নের জন্য আপনার রিস্ক কতটুকু এটার ফর্মুলা হচ্ছে রিস্ক ডিভাইডেড বাই রিটার্ন স্টক আর এর জন্য আমার রিস্ক বের হচ্ছে 8.12 যে দুইটা বের হইছে ওইটাই একটা আরেকটা দিয়ে ডিভাইড মনে পড়ছে এবার একটু খেয়াল করে দেখেন স্টক আর এর জন্য প্রতি 1 টাকা রিটার্ন জেনারেট করতে আমার রিস্ক হচ্ছে 1.35 আর স্টক এস এর জন্য প্রতি 1 টাকা রিটার্ন জেনারেট করতে আমার রিস্ক হচ্ছে 0.70 আমার জন্য কোনটা বেশি ভালো আমার জন্য কোনটা বেশি ভালো তার 0.70 0.70 তাহলে স্টক আর এবং স্টক এস এর মধ্যে আমি কোনটা চুজ করব এস এস এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার জি ইয়েস স্যার স্যার আচ্ছা এবার একটু বই বের করেন আমি গত ক্লাসে আর এই ক্লাস মিলে আপনাদেরকে দুইটা অঙ্ক করাইছি ঠিক না কয়টা অঙ্ক করাইছি দুইটা দুইটা এই দুইটা করবেন 3 বার করে কয়বার করে করবেন 3 বার হ্যাঁ আর একটু বই খুলেন কত নম্বর পৃষ্ঠা স্যার বলতেছি স্যার আপনি ওই সিম্বলটা দিতে পারছিলেন আমি পরে দিয়ে নেব এটা আমি আর সময় করতে পারি না ওকে স্যার অ্যাসাইনমেন্ট আপনাদের তো কুইজও নেওয়া হয় নাই তিনশো 44 পেজ 344 খেয়াল করেন পেজ 344 এ যান জি স্যার 45 এ স্যার নেট স্যার মারাত্মক খারাপ স্যার বারবার বের করে যাচ্ছে ঢুকতেই পারা যাচ্ছে না তাহলে আমি ভয়েস রেকর্ড দিয়ে দিব ক্লাসের ভিডিও রেকর্ড দিয়ে দিব সেটা দেখে নেবেন 345 পেজে যান বাকি সবাই যদি শুনতে পারে আপনারটা খারাপ হলে কিছু করার নাই 345 পেজ হচ্ছে 1 এবং 2 এই দুইটা অঙ্ক করবেন প্রবলেম 1 এবং 2 এই দুইটা অঙ্ক 3 বার করে করবেন মোট কয়টা অঙ্ক দিছি 3টা 9 বার 4টা অঙ্ক খেয়াল করেন এক্সাম উইকে আপনার প্রেজেন্টেশন যেমন থাকবে আপনার কিন্তু আরেকটা অ্যাসাইনমেন্ট দিতে হবে সেটা 2 ঘন্টার ভিতরে আপনাকে সাবমিট করতে হবে কথা কি বোঝা যাচ্ছে জি জি স্যার স্যার সেটা 2 ঘন্টার মধ্যে আপনাকে সো আপনি কিন্তু ভালোমতো প্রিপারেশন নিয়ে রাখেন এক্সাম উইকে আপনি প্রিপারেশন নেওয়ার টাইম পাবেন না এমন হইতে পারে একদিন চারটা কখন হ্যাঁ এই চারটা আপনি স্যার বাসায় আবার করে একটু রাখবেন বলবেন এই স্যার, একটু অঙ্কটা আবার লাস্ট ক্লাসে করাইছি এই অঙ্কটা লাস্ট ক্লাসে করাইছি যে অঙ্কটা আজকে করাইলাম দুইটা অঙ্ক আর জি, পেজ জি। 345 345 প্রবলেম 1 2 এই চারটা অঙ্ক 3 বার করে করবেন কয়বার করে করবেন 3 বার 3 বার করে স্যার করবেন একটু আবার বলবেন স্যার একটু আবার বলবেন স্যার নেটের প্রবলেম কারণে শুনতে পাইনি যেটা লাস্ট ক্লাসে করাইছি এবং যেটা আজকে করাইলাম এই দুইটা অঙ্ক এবং 345 পেজের প্রবলেম 1 এবং 2 প্রবলেম 1 এবং 2 এই অঙ্কগুলি 3 বার করে করবেন কয়বার করে 3 বার 3 বার স্যার পরে আপনার কাছে রেখে দিবেন সাবমিট করতে হবে না, কারণ মিডের পরে আমি আবার রিস্ক এন্ড রিটার্ন দিয়ে শুরু করব আমি অর্ধেক করাইছি এই অঙ্কটা বাকি অর্ধেক রয়ে গেছে সেটা আবার মিডের পরে শুরু করব কথা কি বোঝা যাচ্ছে স্যার 2 Okay, নাম্বারটা স্যার। একটু জি, স্যার। বুঝিয়ে দিবেন কোনটা 2 নাম্বারটা প্রবলেম 2 পে অফ পে অফ মানে কি হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য ইনভেস্টমেন্ট এটাই তো বললাম যে এই তিনটা জিনিস আপনি বের করবেন এক্সপেক্টেড রিটার্ন এখানে শুধু এক্সপেক্টেড রিটার্নের কথা বলা আছে আপনি তিনটা জিনিস বের করবেন এক্সপেক্টেড রিটার্ন রিস্ক এবং কোএফিসিয়েন্ট ভেরিয়েশন কয়টা জিনিস বের করবেন 3টা তিনটা জিনিস বের করবেন এক্সপেক্টেড রিটার্ন রিস্ক এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কথা কি বোঝা যাচ্ছে জি স্যার স্যার পে অফটা কি আরই না স্যার কোথায় পে অফ কোথায় পাইছেন কি যে What is the Problem expected two. return of the following investment? Page 345. কোথায় pay off কোথায়? ও আচ্ছা pay off হচ্ছে Probability return payoff. কতটুকু আপনাকে pay off করতেছে কতটুকু রিটার্ন জেনারেট এটা আরই না আরই হ্যাঁ
আরি। জি ওকে স্যার। এবার আমরা একটু রোল কলটা করে নেই। স্যার এখানে পে অফে তো 3টা অ্যামাউন্ট দেওয়া আছে, হ্যাঁ তাহলে কি স্যার 3টা লাইক 3টা কোম্পানি? হ্যাঁ হ্যাঁ, 3টা কোম্পানি কেন হবে? স্যার এটা বুঝছি। একটা কোম্পানি। একটা কোম্পানিরই হ্যাঁ, ইন্টার R1 R2 R3 3টা সিচুয়েশন। ও আচ্ছা, আর কারের যেমন 3টা সিচুয়েশন ছিল, এটারও 3টা সিচুয়েশন, এটা কোম্পানি একটা। কোম্পানি একটা। এটা তো আরো সোজা হলো আপনাদের। ওকে স্যার। আচ্ছা, রোল কলটা একটু করতেছি যেহেতু আজকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সবার একটু খেয়াল করে করবেন। এন্ট্রি স্যার কি আবার চলে গেল? না স্যার 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 আছে। না, প্রবলেম হচ্ছে এটা তো নিচ্ছে না। ইমন মিউট কর, উত্তম মারাত্মক সমস্যা করতেছে। এন্ট্রি প্রেজেন্ট দিচ্ছি প্রেজেন্টই আপনাদের আজকে নেটওয়ার্কের কারণে আমাদের ওয়েবসাইটও দুর্বল হয়ে গেছে। শুনেন, আপনাদের অ্যাটেন্ডেন্স আছে, তারপর আপনাদের কুইজ আছে। আজ কি স্যার? কি? এখন স্যার? হ্যাঁ এখন। আজকে আপনাদের কুইজ হওয়ার কথা, আপনারা মনে হয় ভুলে গেছেন এমন একটা ভাব। না স্যার ভুলি নাই স্যার। হ্যাঁ, ভুলা থানা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কে? স্যার আমি কানিজ। আপনি এতক্ষণে কোথা থেকে আসছেন? স্যার আমার শরীর ভালো না তো, অনেক জ্বর আসছে, তো স্যার আমি শুধু কুইজটা দেওয়ার জন্য রহমান আসছি। আছে? আব্দুর রহমান স্যার। আলী। কিন্তু এখানে তো ডেট অপশন কাজ করতেছে না, ডেট অপশন ছাড়া তো তারা নিবে না। এটা বুঝলাম না এটা কেন। আপনি একটা খাতায় লিখে রাখেন বা একটা ছবি তুলে রাখেন কে কে প্রেজেন্ট আছে, তারপর ভালো প্রবলেম করতেছে, এরকম তো করা হচ্ছে না। ক্লাসগুলো ডাউনলোড হয় না। নেটে অনেক সমস্যা। নেটের সমস্যা।
টোটাল বাংলাদেশে নেটের সমস্যা করতেছে। আমি কিন্তু আমার ওয়াইফাই কাটছে না, যে লাইন মাঝখানে ছেড়ে দিল না, যখন ক্লাস জি স্যার করতেছিল না, তখন আমি মোবাইলের ওয়াইফাই চালু করে, আরে মোবাইলের যেটা আমরা কি বলি হটস্পট চালু করে আবার রিকানেক্ট করেছি। মোবাইলের নেট আরো বেশি প্রবলেম, ওয়াইফাই থেকে প্রবলেম। স্যার আমি নেটের থেকে একটা ফাইনান্সিয়াল রিপোর্টও নামাইতে পারিনি, এত স্লো স্যার। আমি বুঝলাম না, হঠাৎ খুব বেশি ওই যে সাবমেরিন কেবল কাটা পড়ছে। জি স্যার, জি স্যার, সাবমেরিনটে সমস্যা করছে নেটের তার। মোহাম্মদ আব্দুর রহমান আছেন? জি স্যার। আব্দুর রহমান আছেন। রাফসানজানি পান্থ? জি স্যার। নেসা মোদি, আকিব হাসান, আবু সুফিয়ান আলিফ? আবু সুফিয়ান আলিফ নাই? আছে তো। আচ্ছা, মেরুন আছে আবু সুফিয়ান আলিফ? জি স্যার, আবু সুফিয়ান আছে স্যার, আছে, এখনো আছে, মিউট করা। আচ্ছা ঠিক আছে। এমডি রেদওয়ান উত্তম দেব, পার্থপ্রীতম ঘোষ আছে? স্যার আমাকে ডাকেন নি স্যার, স্যার নামিরা ডাকেন নি। আচ্ছা, পার্থপ্রীতম ঘোষ আছে? জি স্যার ছিল তো স্যার, আজকেও ক্লাস করছে। আজকেও ক্লাস করছে, ওকে। শাহজাদি হুর, লামিয়া রহমান আছে? আছে স্যার। ওকে। ইফতিয়ারিফ? ইফতিয়ারিফ ও নাই। আচ্ছা, আঞ্জিলা তাবাসসুম? জি স্যার। ওকে। খান, এমডি আতিক খান? এমডি আতিক স্যার আমার নামটা ডাকেন না। জান্নাতুল ভাই। এমডি, হ্যাঁ এমডি আতিক খান আছে? আতিক খান অ্যাবসেন্ট, আতিক খান অ্যাবসেন্ট। এমডি ইমন? ওকে। আফিফা হামিদা? হ্যাঁ আফিফা হামিদা? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে। ভাই সবাই মিউট করো না। আব্দুল্লাহ নোমান? ইয়েস স্যার। স্যার আল্লমান? হ্যাঁ। সিমরান, সিমরান কি আসতে পারছে? ওকে। সুমাইয়া ইসলাম? সিমরান আসছে? সিমরান আসছে। সুমাইয়া ইসলাম? ইয়েস স্যার। ওকে। নিপুল? নিপুল আছে ক্লাসে? জান্নাতুল ওকে। তাহলে আজকে অ্যাবসেন্ট হচ্ছে এমডি আতিফ খান, ইফতিয়ারিফ, এই দুইজন অ্যাবসেন্ট। এমডি আতিফ খান আর ইফতিয়ারিফ এই দুইজন অ্যাবসেন্ট। স্যার আমার প্রেজেন্টটা কি দিছে? আমি আপনার কথা, আপনাকে আমার কথা বুঝতে পারতেছেন? আমি বললাম এমডি আতিফ খান, আতিফ আর সরি এমডি আতিফ খান আর ইফতিয়ারিফ এই দুইজন অ্যাবসেন্ট, বাকিরা সবাই প্রেজেন্ট। জি স্যার। ভালোই লাগে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে আমরা গ্লোবাল ক্লাস। খেয়াল করে দেখেন, আপনারা আমাকে দুইটা অ্যাসাইনমেন্ট কবে সাবমিট করবেন? দুইটা অ্যাসাইনমেন্ট অ্যালং উইথ প্রেজেন্টেশন কবে সাবমিট করবেন? 15 তারিখ 4টার আগে স্যার। 15 তারিখ। 15 তারিখ 4টার আগে একসাথে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন সাবমিট করে দিবেন। আপনাদের প্রেজেন্টেশন হচ্ছে কত তারিখ? 17 তারিখ। ওকে, জি স্যার। 17 তারিখ। এখন আমি আপনাদেরকে কুইজটা আপলোড করে দিচ্ছি।
আচ্ছা, সবাই একটু দেখেন গুগল ক্লাসরুমে আপনারা কুইজটা পেয়েছেন কিনা। সবাই একটু দেখেন গুগল ক্লাসরুমে আপনারা কুইজটা পেয়েছেন কিনা। জি স্যার পাইছি। আচ্ছা, কুইজটার সময় কতক্ষণ দেয়া? না 20 স্যার minutes, পাইনি sir. এখনো। 20 মিনিট। পাইছি সোজা। এখন কয়টা বাজে? 7 এখন কয়টা বাজে? 5:27 5:27। ঠিক 6:30টার আগে আমার গুগল ক্লাসরুমে এটা হাজির হওয়া চাই। আমার গুগল ক্লাসরুমে হাজির হওয়া চাই। আপনারা অঙ্কগুলি অ্যান্সার করবেন, একটা ফ্রন্ট পেজ দিবেন। ফ্রন্ট পেজে আপনার নাম লিখবেন। কথা ভালো করে শুনেন। আমি যদি ইনস্ট্রাকশনের এদিক সেদিক হয় আপনার কুইজের খাতা অ্যাকসেপ্ট করব না। ফ্রন্ট পেজে আপনার নাম লিখবেন, আর আইডি লিখবেন, আপনার ব্যাচ নাম্বার লিখবেন, সাবজেক্টের নাম প্রথমেই লিখবেন কুইজ 1। প্রথমে কি লিখবেন? কুইজ কুইজ 1 প্রথমে লিখবেন কুইজ 1, তারপরে আপনার নাম, আপনার আইডি, আপনার ব্যাচ নাম্বার, সাবজেক্টের নাম, সাবজেক্টের কোড। সাবজেক্টের কোড হচ্ছে স্যার আবার একটু রিপিট করবেন স্যার। স্যার কেটে কেটে আসলো স্যার, আবার একটু রিপিট করেন। প্রথমে লিখবেন কুইজ 1। প্রথমে কি লিখবেন? কুইজ 1। কুইজ 1 তারপরে আপনার নাম, তারপর আপনার আইডি, তারপর আপনার ব্যাচ নাম্বার, তারপর সাবজেক্টের নাম প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, তারপর হচ্ছে সাবজেক্টের কোড। লিখে কয়টার মধ্যে সাবমিট করবেন? 6:30 6:30। খাতায় লিখে ছবি তুলবেন, ছবি তুলে ছবিটাকে পিডিএফ করবেন, পিডিএফ করে তারপর সাবমিট করে দিবেন। ওকে? জি স্যার। স্যার কোশ্চেন তুলতে হবে? কোশ্চেন ইচ্ছা তুলতেও পারেন, নাও তুলতে পারেন। স্যার এটা বক্স বক্স থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার ফ্রন্ট পেজটা খাতায় করতে পারেন, ফ্রন্ট পেজ কম্পিউটারেও করতে পারেন, আপনার ইচ্ছা। ওকে? স্যার আমরা এবার উপরে একে একে ছোট করে দিয়ে দিতে পারবো না, যে হ্যাঁ? ইংলিশের মতো? ইংলিশে তো স্যার খাতার উপরে লিখছিলাম। কেন? খাতার উপরে ফ্রন্ট পেজ দিয়ে দেওয়া উচিত ছিল। হাফিজের না, না। একটা আলাদা করে ফ্রন্ট পেজ দিয়ে দিবেন, একটা আলাদা করে ফ্রন্ট পেজ দিয়ে দিবেন। ওকে? ওকে স্যার। ওকে। আচ্ছা, এবার Okay, sir. আপনারা স্যার একজন ফ্রন্ট একজন পেজটা কি করে স্যার একটু খাতার মধ্যে লিখে লিখে দেব স্যার? খাতার মধ্যে হ্যাঁ, লিখে খাতার দেব? মধ্যেই লিখে দিন। খাতার উপরে একটা পেজে লিখে দিবেন। ওকে স্যার। ওকে? আমরা এবার স্টপ। খাতার উপরে বলতে কি স্যার যেখান থেকে লাগছে নাকি এটা